2026 বিশ্বকাপের গ্রুপগুলোর মধ্যে 48টা দল আমরা এখন পেয়ে গেছি লাস্ট দিনের ইউরোপিয়ান কোয়ালিফায়ার্সের ফাইনাল এবং ইন্টারকন্টিনেন্টাল ফাইনালের প্লে অফের থ্রুতে আমরা জানি এখন কোন 6টা দল বাকি 42টা দলের সঙ্গে যোগ দিচ্ছে 2026 বিশ্বকাপে। 2026 বিশ্বকাপের লাইন আপটা যেরকম হওয়ার কথা ছিল সেরকম কি হয়েছে? যে ভূত তাড়া করে বেড়ানোর কথা ছিল সেই ভূত কি তাড়া করে বেড়ালো? সব কিছু নিয়ে অনেক আলাপ আছে, অনেক অনুতাপ আছে। সব আলাপ অনুতাপ মিলে বাংলাদেশের আলাপও আছে, ব্রাজিল আর্জেন্টিনা সব আলাপই আছে। সেসব আলাপ করার জায়গাটা একটাই, দ্য ডেইলি স্টারের নিয়মিত পডকাস্ট পিচ পারফেক্ট। সেই পিচ পারফেক্ট আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি শরীফুল হক আছি, আমার সঙ্গে আজকে এই অনুতাপ, রাগ, ক্ষোভ, অভিমান ভাগ বাটোয়ারা করে নিতে আছেন রামিন তালুকদার স্পোর্টস রিপোর্টার এবং সাব্বির হোসেন স্পোর্টস রিপোর্টার। কি অবস্থা? রাতে দুজনের ঘুম কেমন হলো একটু শুনি আগে। কেমন ঘুমালেন রাতে এরকম ম্যাচের একটা ম্যারাথন দেখার পর? রামিন ভাই বলেন। বাস্তনি যখন নাকি লাল কার্ড খাইছে তখন থেকে বুক ধরপড় শুরু হয়েছিল। তো ওই ধরপড়টা যখন নাকি ম্যাচ শেষ হয়েছে তারপর থেকে মানে গ্লাস ভাঙবো না কি ভাঙবো এই জন্য মানুষ খুঁজতেছিলাম। মানুষ তো ভাঙেন নাই? না না, মানে কিছুই পাই নাই, বাসায় ছিল না। তো রাগে ক্ষোভে শুইছি। তো ওদের জানাই দিয়েছিলাম যে আজকে আমি আসবো না। ওরা মানে সকাল থেকে দুপুর থেকে এক একজন ফোন দেওয়া শুরু করছে আমারই নাকি আসতে হবে। আমি বুঝলাম না কেন আমার এখানে আনলো আর কি সবাই, যে আমার মানে কষ্টটা আরো বাড়ায় দেওয়ার জন্য নাকি। না না না, কষ্ট মানে আমরা এতটাও মানে নির্দয় না, এতটাও নির্দয় না। মানে টানা 3টো বিশ্বকাপ ইতালি খেলবে না, মানে এটা আসলে ভাবতেই পারতেছি না। মানে আমরা যে ইতালি টিম দেখে বড় হয়েছি, রোবার্তো ব্যাজিও, মানে এখনও মানে সেই সময়গুলি চিন্তা করলে মানে মানে অনেকটা পাগলের মতো লাগে যে কি টিম ছিল। মানে 90 থেকে শুরু করে 2006 পর্যন্ত এই লাইনে 2006 ছিল সবচেয়ে উইকেস্ট টিম। আর বাকি 4টা টিম মানে ছিল প্রতিটা স্ট্রং টিম, যেগুলো বিশ্বকাপ জেতার কথা ছিল। উইকেস্ট টিম যাইয়াও বিশ্বকাপ জিতছে। তারপরে এখন আমরা মানে মানে ফার্স্ট রাউন্ড পার করতে পারি না, এরপরে কি হলো খেলতেই পারি না। আশ্চর্য। রামিন ভাইয়ের এই ইউনিটির ব্যাপারটা আমার খুবই ভালো লাগতেছে, যে আমরা হিসেবে সম্বোধন করা। এখন আমরার মধ্যে কিন্তু একটা বড় ধরনের কালেকটিভ জায়গা আছে, যে বাংলাদেশের ম্যাচ ছিল আগে, বাংলাদেশও হেরে গেছে। বাংলাদেশের হারাটা নিয়ে হয়তো অনেকেই আক্ষেপ করবেন যে ভালো খেলে হেরেছে, ঠিক আছে, গ্রুপ পর্বের লাস্ট ম্যাচ ছিল। কিন্তু যখন আপনার ইতালিও হেরে যায় রাতের বেলায়, তখন মনে হয় যে আমরা ইতালি বাংলাদেশ আসলেই ভাই ভাই। মানে ব্যাপারটা কি এরকমই দাঁড়াইলো নাকি কালকে, যে বাংলাদেশ হারছে, ইতালিও সেই কারণে হেরে গেল? লাইক ইতালি তাদের যে ভয়টা পাচ্ছিল সেই ভয়টাকেই আলটিমেটলি এমব্রেস করলো। মানে এটা কি ওরা কল্পনাই করে নিচ্ছিল যে এটাই হইতে যাচ্ছে? নয়তো এতটাও বাস্তনির রেড কার্ড বলেন বা ক্রিস্তানদের পেনাল্টি মিস করা, এসপোজিতোর পেনাল্টি মিস করা ঘটনা তো এরকম ঘটে না আসলে। না মানে যখন হচ্ছে যে 2টা ম্যাচ শিডিউল থাকে, 2টা ম্যাচের দিকে তো ফোকাস ছিল। আমরা জানি যে বাংলাদেশ যেতে পারছে না এশিয়ান কাপে, কিন্তু একটা লাস্ট ম্যাচটা ভালো খেলে শেষ করা, সিঙ্গাপুর গ্রুপ উইনার হয়েছে। এবং বাংলাদেশ যখন হেরে গেল এবং ভালো খেলেও হেরে গেল, লাস্টে একটা পোস্টে লাগলো মিরাজুলের শট, তো যে বলে না মনের মধ্যে একটা কু ডাক দেয়, তখন থেকেই আসলে মানে আমি ডিফারেন্ট একটা টিমের ফ্যান। ইন্টারন্যাশনালি আমি আর্জেন্টিনার ফ্যান, বাট ওই যে ফুটবল ওয়ার্ল্ড কাপটা তো আসলে একটা কালারের বিষয়। আপনি যদি বলেন ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে একটা লেগাসির বিষয়। ইতালি থাকবে না, এইটা আমি অন্য টিমের ফ্যান হই বা একটা নিউট্রাল ফ্যান হিসেবেও কিন্তু একটা বড় আফসোসের জায়গা। কারণ হচ্ছে যে 2006 যদি ওয়ার্ল্ড কাপটা আমি বলি, ওই ওয়ার্ল্ড কাপটা আমি মোটামুটি বুঝে শুনে আমি তখন দেখছি। আমি তখন বোধহয় 8-9 বা এরকম কিছু একটাতে পড়ি তখন। সো ওই যে টিমটা এখন ইতালির 2000, এবং আমি এখনও এটা বলি, সবার কারো দ্বিমত থাকতে পারে, যে আমার দেখা বেস্ট ম্যাচ হচ্ছে এখন পর্যন্ত আমি যতগুলো ওয়ার্ল্ড কাপে ফুটবল ম্যাচ দেখছি, অ্যাপার্ট ফ্রম এই যে 2000 লাস্ট ওয়ার্ল্ড কাপের ফাইনালটা একটা এক্সট্রাঅর্ডিনারি হয়েছে, এবং যেহেতু ফাইনাল ছিল, কিন্তু এর বাইরে 2006-এ জার্মানি ভার্সেস ইটালি যে সেমিফাইনাল ম্যাচটা, ও মাই গডনেস, আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচের চেয়ে মানে এই যে আমার একটু গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে, যে ডর্টমুন্ডে খেলাটা ছিল, যে ফুটবল ম্যাচটা যে কতটা ইন্টারেস্টিং হইতে পারে, এবং এটা মানে এটার শৈল্পিক মানে দ্য বিউটিফুল গেম যেটা আমরা বলি, এবং কতটা রোমাঞ্চ থাকে। তো সেই ইতালি 3বার ওয়ার্ল্ড কাপ খেলবে না। এবং আমার আরেকটা জিনিস মনে পড়ে, যেমন খুব ছোট, সো উরুগুয়ে অনেকদিন পর ওয়ার্ল্ড কাপে ব্যাক করলো মেবি 2002-এ। এখন উরুগুয়ে যে কখনো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে এটা আমি তখন জানতাম না। আমি জানতাম যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে। সো আমি খুব অবাক হইতাম যে একটা টিম যারা প্রথম দিকে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, এর আগে অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছে, তাদের কি এমন দশা হইলো যে তারা ওয়ার্ল্ড কাপে চান্স পায় না। সো তখন তো বুঝতাম না এত কিছু, আর এখন বুঝে শুনে এই পেশায় আছি, ফুটবল দেখছি,
টানা 3বার আমি ইতালিকে ওয়ার্ল্ড কাপে দেখতে পাচ্ছি না। আমি I'm জানি sure না এটা আসলে কেমনে মানে কিভাবে ব্যাখ্যা করব আমি বুঝতে পারছি ধরেন না আসলে। 20 বছর পর যে সাব্বির জন্মাবে তার এই পডকাস্টটা দেখা উচিত যে ভাই এই কারণেই আসলে ইতালি ওয়ার্ল্ড কাপে যাইতে পারে নাই উরুগুয়ের মতো, যে কি একটা ফেজ গেল। হ্যাঁ আমি বলেন। সাব্বির যে বললো যে কালার, সত্যি কথা, যখন নাকি ম্যাচটা শুরু হয়েছে তখন যেহেতু বাসায় কেউ ছিল না, আমার নিজেরই রান্না টান্না করতেছে, সব কিছু খাবারটা না ভাতটা নিয়ে খাইতে বসছি, তো কালার দেখে আমার মানে প্রথম আমি কনফিউজ ছিলাম আসলে ইতালি কোনটা, নীল কালার ইতালি খেলবে না সাদা জার্সি পরা দিচ্ছে। তো মানে কমসে কম 20 থেকে 30 সেকেন্ড পরে আমি কনফার্ম হয়েছি যে না সাদা জার্সিতে ইতালি আছে। হ্যাঁ এটা আমারও একটু কনফিউশন হয়েছে শুরুতে, মানে একটু ঝামেলা হয়ে গেছে। এবং এইটা কিন্তু এই মানে নীল রং থাকবে না বিশ্ব ফ্যানদের মধ্যে একটা ঝামেলা এটা হয়। আর যেমন হচ্ছে আর্জেন্টিনা যখন ওদের মানে স্ট্রাইপটা বাদ দিয়ে নীল জার্সি পরে তখনই মনে হয় যে ম্যাচটা হারবো আর কি। 2014 ফাইনাল দেখছি, এর আগে সম্ভবত 2006 এর পেনাল্টি শুট আউট যেটা 18 এর ফ্রান্সের সঙ্গেও তো মনে হয় ইয়াটা পরে হ্যাঁ। খেললো। হ্যাঁ তো এই কারণে মনে হয় সো ইতালি যখন সাদা জার্সি, আমিও ফার্স্টে বুঝি না, আমি ফার্স্টে ভাবছি ওকে ইতালি মনে হয় ভালো স্টার্টটা করছে, পরে দেখি যে না ইতালির দিকেই স্টার্টটা যাচ্ছে। এবং আমি এখন ইতালির এই দশাটা ইউরোপের এখনো টপ 5 লিগের মধ্যে ইতালি, হয়তো এসি মিলান, ইউভেন্টাস বা ইন্টার মিলানের ওই যুগটা নাই। ইতালি যখন 2006 এ চ্যাম্পিয়ন হয় তখন হচ্ছে ইতালিয়ান সিরিজ দ্য বেস্ট লিগ এভার, সবাই ওখানে খেলে। মানে আমি ওই যে রিসেন্টলি ফেসবুকে সব ভিডিও দেখছিলাম কিছু, যেটাতে হচ্ছে বিভিন্ন ওয়ার্ল্ড কাপের উইনিং টিমগুলার হচ্ছে প্লেয়ারদেরকে নিয়ে রিলস বানানো হচ্ছে। সো লাইক 2002, 2006 বা 2010, 1998 মানে 11টার মধ্যে দেখা যায় যে 5টা 6টাই হচ্ছে ইউভেন্টাস, নইলে এসি মিলান, ইন্টার মিলান, ইভেন লাৎসিও বা ফিওরেন্টিনা। তো সেই যুগ তো চলে গেছে। তো মানে ওদের পাইপলাইনের সমস্যা, মানে প্লেয়ার আসলে উঠে আসছে না, ইন্ডিভিজুয়াল আমি জানি না। কালকে তো ক্রিয়েটিভিটির অবস্থা দেখলাম বাস্তনির আগ পর্যন্ত, যদি আমি বাস্তনির রেড কার্ডটার আগ পর্যন্ত চিন্তা করি, বসনিয়া কিন্তু ভালো খেলছিল, বসনিয়া ভালো খেলছিল। এবং যেই মোমেন্টে বাস্তনির রেড কার্ডটা হলো এর পরে যে 4-5টা মিনিটে মনে হয় বসনিয়া 5-7টা অ্যাটাক করে ফেলছে। মানে ওরা তখন বুঝে গেছে যে ওকে ইতালিকে মোটামুটি আমরা খোপের মধ্যে বন্দি করে ফেলেছি। এবং এরপরে আসলে আমার মনে হয় না ওদের কোনো প্ল্যান বি, এটা টাফ। এবং আপনার যখন ক্ষত আছে যে আপনি 2টা ওয়ার্ল্ড কাপের প্লে অফে হেরেছেন, সো ওইখান থেকে বের হওয়ার মতো আমার কাছে যেটা মনে হয়েছে, এইসব জায়গায় হয়তো লাক ফেভার করতে হয়, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের একটা জায়গা থাকে যে একাই হচ্ছে চেঞ্জ করে দিতে পারবে। এখনকার ফুটবলে আসলে ওই জায়গাটা দেখানোরও সুযোগ কম, আপনাকে সেট আপই করা হয় ওইভাবে যে আপনি একটা সিস্টেমে খেলবেন। তো তারপর আমার কাছে মনে হয়েছে যে অনেক দিক থেকে আসলে কমতি ছিল ইতালির। এবং আপনার স্ট্রাইকার যখন মানে মেইন স্ট্রাইকার, আমি জানি না মানে অন্যভাবে বলছি না, সৌদি প্রো লিগে খেলেন, 25 ইয়ার্স ওল্ড, তার জন্ম আবার আর্জেন্টিনায়। সো মানে কোনো কিছু আসলে মেক সেন্স করছে না। মানে যেই ইতালিকে আমি ছোটবেলায় দেখে বড় হয়েছি সেই ইতালির সাথে এই ইতালি মানে কোনো সেন্স মেক করে না আসলে। এই ইতালির চোখ করা তো শুধু এই ওয়ার্ল্ড কাপের সাথে রিলেটেড ব্যাপারটা এমন না। ইতালির তো আসলে নর্থ ম্যাসিডোনিয়ার সাথে খেলাই দরকার ছিল না যদি জর্জিনিও পেনাল্টি মিস না করতেন সুইজারল্যান্ডের সঙ্গে। আবার 2018 সালে বা 17 সালে সুইডেনের সঙ্গে ওইখানে কোচ পরিবর্তন করলে হয়তো ফলাফলটা একটু অন্যরকম হইতেও পারতো। অনেক কিছুই ইতালির হাতে ছিল, ইতালি নিজ হাতে সব কিছু নষ্ট করছে, যেটা নিয়ে গ্রাভিনাকে নিয়ে মানে এফআইজিসির প্রেসিডেন্ট তাকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে, গাত্তুসোকে নিয়ে কথাবার্তা শোনা যাচ্ছে, গাত্তুসোর সঙ্গে কাবরেরাকে মিলেও অনেক কিছু মিলাচ্ছে। মানে বারবার আসলে বাংলাদেশ ইতালি নিয়ে কথা বলতে হচ্ছে, কারণ অদ্ভুতভাবে মিলে যায়, সবকিছু মিলে যাচ্ছে, মানে অদ্ভুতভাবে মিলে যায়। কালকে হচ্ছে যে হয় না যে একটা সময় আপনি নাম বয়ে যান, আবার একটা সময় জাস্ট মানে কি বলবো হাসি ঠাট্টার মাধ্যমে আপনি চেষ্টা করেন যে আপনার ইমোশনটা রিলিজ করার। তো কালকে রাতে যখন মানে রেজাল্টটা এরকম, মানে টু বি অনেস্ট, যখন ময়জেকিন গোলটা দিল তখন আমি মোটামুটি খুব হ্যাপি যে ওকে যেহেতু শুরুতেই একটা গোল পেয়ে গেছে ফাইন। বাস্তনি রেড কার্ডটা হওয়ার পরে আমি ধরে নিছি যে এই ম্যাচ আর ইতালি বের করতে পারছে না, অসম্ভব। পেনাল্টি শুট আউটে যাওয়ার পর একটা চান্স ছিল যে দোন্নারুমা আছে, যেহেতু পেনাল্টি শুট আউটে ইতালিকে জিতিয়েছিল ইউরো, সো সেটাও হলো না। এবং এরপরে ওই কথাটা মনে পড়ছিল যে গাত্তুসো কিছুদিন আগে বলেছিলেন বা কয়েক মাস আগে যে যদি ইতালিকে উনি ওয়ার্ল্ড কাপে ওঠাতে না পারেন উনি দূরে কোথাও চলে যাবেন। তো তখন আমাদের মনে হচ্ছিল যে আমাদেরও তো একটা কোচ দরকার, আমাদের কোচ আর 1 মাস আছে, আচ্ছা ওকে গাত্তুসোকে নিয়ে আসি। এবং তারপর আবার মনে হচ্ছে আচ্ছা গাত্তুসোকে আনলে কি একই অবস্থায় হবে আবার, মানে ইতালিও তো কোয়ালিফাই করতে পারে নাই। সো আর যেটা বলছিলেন যে এফআইজিসির প্রেসিডেন্ট ইতালিয়ান ফুটবল ফেডারেশনের, উনি তো জানি না মানে বাংলাদেশের রাজনীতিবিদদের মতোই কথাবার্তাটা লেগেছে আর কি, যে আমাকে তো অনেকেই পদত্যাগ করতে বলে, আই এম ইউজ টু ইট। আমার মনে হয় গত স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের যে অন্তর্বর্তী সরকারের, উনাকে বারবার বলা হচ্ছিল যে ওনার পদত্যাগ করা উচিত, এবং উনি কিন্তু বোধহয় এরকম একটা কথা বলেছিলেন যে আমাকে তো অনেকেই বলে, আমি এটাতে অভ্যস্ত হয়ে গেছি। সো মানে যেই মিলটা চাই নাই সেই মিলটাও পাচ্ছি আসলে ওদের সাথে আমাদের। না আমাদের মধ্যেও সিসিলির রক্ত আছে আর কি, ব্যাপারটা ইয়া করা যাচ্ছে না। কিন্তু আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় আছে। আমাদের ভবিষ্যৎ
আপাতত মনে হচ্ছে যে হামজা, সমিত সোমরা যেভাবে শেষ করেছেন সেই তুলনায় আক্ষেপের জায়গা যতটুকু আছে, আবার একটু তৃপ্তি নিয়েও শেষ করা যাচ্ছে যে ঠিক আছে, একটা ক্যাম্পেইন গেছে যেখানে আমরা ইন্ডিয়ার সঙ্গে একটা ম্যাচ জিততে পেরেছি, 2টা ম্যাচ অ্যাওয়েতে ড্র করেছি, একটা ম্যাচ হারলাম সিঙ্গাপুরের সাথে, পরবর্তী সাফে হয়তো চান্সেস নিয়ে আমরা কথা বলতে পারবো। কিন্তু ইতালির ভবিষ্যৎটা কি আসলে রামিন ভাই? আপনার কালকে কি একটু মনে হয়েছে যে আপনার ইতালির পক্ষে আদৌ এরকম কিছু করা সম্ভব যে কোনো একটা জেনারেশন এসে আসলে মানে একটা ওয়ার্ল্ড কাপে? সাবির বললো যে ক্লাবগুলির যে মানে নার্সিং যে ব্যাপারটা সেটাই আগের মতো নাই। লাইক মানে ইউরোতে কিএসআর যখন নাকি খেললো উঠলো, আমি তো তখন মোটামুটি নিশ্চিত ছিলাম যে মেবি সে ব্যাজু হতে পারবে না, বাট একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হবে। কিন্তু এরপরে তার গ্রাফটা কই গেছে, মানে এখন সে স্কোয়াডে চান্স পায় না। মানে কি বলে, মানে লিভারপুলের মতো টিমে একটা টিমের সে বেঞ্চে থাকে, তো 5-6 ম্যাচ পরে একটা ম্যাচ খেলতে পারে, মানে যাকে আমি ওয়ার্ল্ড ক্লাস চিন্তা করছি। মানে সে ওই ইভেন্টাসে ছিল, তা আমি ভাবছিলাম যে নার্সিংটাই হইতেছে না, কোনো প্লেয়ারই ওইভাবে উঠতেছে না। আপনার সুপারস্টার একটা লাগেই, আপনার চ্যাম্পিয়ন হওয়ার জন্য সুপারস্টার প্লেয়ার দরকার। অ্যাটলিস্ট সেটার জন্য যে অ্যাভারেজ যে বর্তমান যে মানে টিম একটা মানে গড়পড়তার মানে লাস্টে যে গতকাল যে মানে বসনিয়ার সাথে ইতালির পার্থক্যটা আসলে কতটুকু ছিল। আমরা বলতেছি ইতালি ভালো টিম, আমার কাছে তো মনে হয়েছে না যে মানে খুব বেশি পার্থক্য। হ্যাঁ 19 আর 20 না তো 19 আর 21 হবে, এর চেয়ে বেশি কিন্তু পার্থক্য ছিল না। তো এইটা একটা ব্যাপার হয়ে গেছে। তার সাথে আবার একটা মানে ভূত চাপছে, যে ভূতটার জন্য আমি খুব নিজে খুব বিরক্ত হইলো। কি বলে নেশনস লিগ, এই নেশনস লিগ থেকে করে কি কতগুলি 4টা প্লেয়ার সুইডেন, যারা একটা ম্যাচ জিতে নাই, হ্যাঁ 2 পয়েন্ট পাইছে, তারা বিশ্বকাপে খেলবে, অথচ এই সুইডেনের 2বার গ্রুপ পর্বে হারাইছে যে কসোভো, সেই কসোভো খেলবে না। তাহলে এই যে মানে সিস্টেমটা করছে, মানে তুমি এক লেগের ম্যাচ একটা নির্দিষ্ট কারো বাড়িতে নিয়ে দিতেছো, যে সে উইকেস্ট টিম হইলেও তাদের হোম অ্যাডভান্টেজে সে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে ফেলতে পারে। লাইক গতকাল যদি এই ম্যাচটা নিউট্রাল ভেন্যুতে হইতো, আমি নিশ্চিত ইতালি জিততো এই ম্যাচটাই জিততো। ইনফ্যাক্ট ওই আরেকটা যে ম্যাচটা পোল্যান্ড যে ম্যাচটা হারছে সুইডেনের সাথে, আরেকটা আছে কি ডেনমার্ক হারছে। এই প্রতিটা ম্যাচই নিউট্রাল ভেন্যু হইতে হইলে ডেনমার্ক জিততো, এখানে পোল্যান্ড জিততো। মজার ঘটনা তো এখানেই ঘটে গেছে যে ফিফা থেকে যখন ড্রটা করা হলো, প্রথমে তো হাইয়েস্ট সিডেড যারা র্যাঙ্ক টিম তারা হচ্ছে হোমে খেলছে, কিন্তু এরপরের ড্রটা তো র্যান্ডম হয়েছে। যেই পাথওয়েটা করা হলো সেটা হচ্ছে র্যান্ডম করে দেখা গেল যে উইকেস্ট টিমগুলো, 4টা উইকেস্ট টিমই বেসিক্যালি র্যাঙ্কিং অনুযায়ী তারা খেলছে তাদের হোম গ্রাউন্ডে, স্ট্রংগেস্ট টিম খেলছে হচ্ছে তাদের ঘরের মাঠে গিয়ে। এখানে তো আপনার যেখানে একটা ফাইনাল ম্যাচ, ইটস বেসিক্যালি আ ফাইনাল, সেই ফাইনাল ম্যাচে আপনার এরকম আপসেট তো বলা অবশ্যই উচিত না, স্পোর্টিং মেরিট আপসেট বলে আমার কাছে মনে হয় কিছু নাই, কিন্তু এইরকম ঘটনা তো ঘটারই কথা। যেখানে বসনিয়ার মাঠটাকে দেখে মনে হচ্ছে চেরনোবিল থেকে উঠায় আসা একটা পুরা মানে গ্রেভিয়ার্ডের মতো, ইতালির গ্রেভিয়ার্ডের মতো মানে লেখাই ছিল আর কি। আমার সাথে কথা হচ্ছিল যে তাও ভাগ্য ভালো যে মানে ওই একটা গ্যালারি একটা পাশ খালি ছিল, ওটুক ভরা থাকলে মনে হয় 90 মিনিটের রেজাল্ট হয়ে যেত। মানে এত ক্লোজ, মানে স্টেডিয়ামের সাথে তো গ্যালারি তো অনেক ক্লোজ। আর ওরা যেটা করে, মানে আমরা তো জানি যে লাইক ইউগোস্লাভিয়ান ফ্যান যারা বা সার্বিয়া এই সব অঞ্চলে ফ্লেয়ার, তারপরে হচ্ছে সারাক্ষণ তো গান বাজে, মানে এই যে মানে দর্শক যত কমই হোক, আপনার যদি 30,000 দর্শকও হয়, ওরা যখন কনস্ট্যান্ট একটা ক্লোজ সিচুয়েশনে, লাইক আমাদের এই স্টুডিওর মতো একটা সিচুয়েশনে, যেখানে আপনি ধরেন স্টেডিয়ামের আপনার টাচ লাইন পার হইলেই হয়তো 5 ফিটের মধ্যে আপনার গ্যালারি শুরু হয়ে যাচ্ছে। সো এটা আসলে প্রেশার তো থাকে। মানে ইতালি তো আসলে প্রেশার নিয়েই নামছিল, যে মানে সে কথার কথা বসনিয়া যদি হেরে যেত, অবশ্যই এটা বসনিয়ার জন্য বিশাল ক্রেডিট, 12 বছর পর ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছে। কিন্তু ইতালির জন্য তো আসলে এটা মানে জানি না, জীবন মরণ ব্যাপারটাই ছিল। এবং সেইখানে মানে 3টা আপনার লাইফ লাইন দেওয়া যায়, 3টা আপনি 3টাতেই হারলেন, আপনি 3টা লাইফ লাইন নষ্ট করলেন, 3টা লাইফ লাইনে নষ্ট করলেন, এবং প্রত্যেকবারই প্লে অফে গিয়ে, মানে এটাই সবচেয়ে। আর এইটা আরেকটা ব্যাপার যে এএফসি যে মানে কি বলে কোয়ালিফায়ার যে সিস্টেমটা করে, আর ইউরোপিয়ানরা যে সিস্টেমটা করে, মানে আমার তো মানে এএফসি টু দুর্বল, উয়েফার তো এখান থেকে শিখে নেওয়া উচিত। এরা গ্রুপ করে 12টা, মানে সম্ভবত 48টার মতো টিম, 55টা, হ্যাঁ আচ্ছা কিছু তো যে 5টা করে বানায়। আচ্ছা ওই কি বলে 12টা গ্রুপ, এই 12টা গ্রুপ না করে 8টা গ্রুপ বানালে কি হয়, কিছু ওই যে মানে প্রাক বাসে যে মানে বাংলাদেশের যে গ্রুপটা আমরা যে
First- ম্যাচ খেলি না no, হ্যাঁ, একটা selection, second selection. এইরকম করে কিছু টিম বাদ দিয়ে দেউক, বাদ দিয়ে মানে মানে কি বলে 8টা গ্রুপের জন্য কি বলে 5 8টা 40টা টিম আনুক, 8টা টিমে 2টা করে টিম উঠবো, 16টা টিম কোয়ালিফাই। এটা না করে 12টা বানায়, 12টা বানানোর পরে 4টা আবার ল্যাচ ঝুলে রাখে, এর আবার প্লে অফ। এই প্লে অফের তো দরকার নাই। না এটা Systemটাই- খুবই না, এটা এর মধ্যে যুক্তি আছে, কারণ নর্মালি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স এরা খেললো কবে? আলটিমেটলি তো 2025-এর দিকে এসে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার শুরু হয়েছে। সেখানে বাংলাদেশ খেলা শুরু করছে 2023 সালে মালদ্বীপের সঙ্গে, ওই একদম প্রি কোয়ালিফায়ার্স বাছাই। qualifier, হ্যাঁ। তারপর ইরাক যারা কোয়ালিফাই করলো তাদেরকে 21টা ম্যাচ 21টা ম্যাচ। দে প্লে 21 ম্যাচেস। বলিভিয়া খেললো হচ্ছে এসে 20টা ম্যাচ, ওইদিকে 18টা, ইন্টারকন্টিনেন্টাল 2টা। সেমিফাইনাল, ফাইনাল। সো প্রত্যেকটা দলেরই কমপক্ষে অনেকগুলো ম্যাচ খেলতে হচ্ছে। ওইদিকে ইউএফএ নেশনসের লিগের নাম ধরে হচ্ছে একটা মানে একটা বোনাস দেওয়া হচ্ছে কাইন্ড অফ। এটা অবশ্যই এটা নিয়ে কথাবার্তা বলার থাকে, বাট মূল কথা হচ্ছে আসলে ইতালিকে নিয়ে আমরা অনেক কথাই বলে ফেলছি। ইতালি যেহেতু বিশ্বকাপে নাই, সো ইতালিকে নিয়ে আপাতত আমাদেরকে বিদায় দিতেই হচ্ছে। মূল কথা হচ্ছে বসনিয়া, টার্কি, ওইদিকে সুইডেন, আর হচ্ছে চেক রিপাবলিক। চেক রিপাবলিক অর চেকিয়া, যেটাই হোক না কেন, মানে প্রত্যেকটা দলেরই একটা বড় অ্যাবসেন্সের পর তারা ওয়ার্ল্ড কাপে আসছে। প্রত্যেকটা দলের একটা বড় বড় স্টোরি আছে। সে ফর লাইক টার্কির খেলা দেখে কালকে মনে হয়েছে টার্কিও হয়তো চোখ করতে পারে। ওইদিকে মন্তেলা আরেক ইতালি না গেলেও মন্তেলা যাচ্ছে, হ্যাঁ, সো কনগ্রাটস টু হিম। আনচেলত্তিও আরেকজন আছেন, বাট টার্কির প্রসপেক্ট আমরা কতটুকু দেখছি? ভেরি ফায়ারি ফ্রন্ট লাইন, কিন্তু বাকিগুলো কি ঠিকঠাক মনে হচ্ছে আসলে? না, টার্কির ব্যাপারটা আমি যতদূর মানে এই টিমটা খুব বেশি খেলা দেখা হয় না, এই জন্য আসলে ডিপ ডাইভ করতে পারছি না। কিন্তু টার্কির ক্ষেত্রে যেটা দেখেছি ইউরোতে বা ওয়ার্ল্ড কাপে তো আসলো কত 2002 এর পরে, লাস্ট ওয়ার্ল্ড কাপ 2002, এবং সেবার তারা হচ্ছে থার্ড হলো। ছিল। খুবই উইয়ার্ড একটা ওয়ার্ল্ড কাপ ছিল 2002। কানসুকুর টার্কি থার্ড, সাউথ কোরিয়া ফোর্থ, মেক্সিকো কোয়ার্টার ফাইনাল, ইউএসএ কোয়ার্টার ফাইনাল, এদিকে সেনেগাল বাদ, আর্জেন্টিনা আর বাদ ফার্স্ট রাউন্ড আছে। যাই হোক, তো টার্কির ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে ওরা এই সব ম্যাচ, মানে যারা ওদের লেভেলের বা ওদের চেয়ে একটু এইসব ম্যাচ ওরা হারে না কোনোভাবেই। আমি এটা ইউরোর মধ্যেও খেয়াল করেছি, ওরা হয়তো বড় টিমের সাথে গিয়ে পারবে না, কিন্তু ওদের লেভেলে যেটা থাকে মানে লাইক সো ওরা ওয়ার্ল্ড কাপে যে গ্রুপটাতে থাকবে, ওরা তো গ্রুপ চ্যাম্পিয়ন হবে না, কিন্তু সেকেন্ড মানে রানার্স আপ হওয়ার জন্য ফাইট দিবে। আর যেহেতু থার্ড প্লেসের সমীকরণ আছে, ওইটা ওদের সাথে থাকবে। আর ওদের লেভেলই তো দেখতেছি আমি, আমেরিকা, প্যারাগুয়ে। আমার ধারণা টার্কি মানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে না, আলটিমেটলি গ্রুপ থেকে টার্কিরই আমার যেটা ধারণা যে মানে অ্যাপার্ট ফ্রম যদি আমেরিকা যদি ধরেন হোম একটা সাপোর্ট নিয়ে যেটা হয় আর কি ওয়ার্ল্ড কাপে, আপনি টিম তো থাকতে হবে ওইরকম, ওই অত ভালো টিম তো আর আমেরিকান না। হ্যাঁ, কিন্তু ওই যে ওয়ার্ল্ড কাপে অনেক সময় যেটা হয় আর কি, যেমন সাউথ কোরিয়া যখন চলে গেল আর কি, কন্ট্রোভার্সি ছিল অনেক, তারপরও আর কি প্রচুর কন্ট্রোভার্সি ছিল। আবার ইতালি ছিল সেখানে, হ্যাঁ, আবার সেখানে ইতালিও ছিল। ওটা তো একেবারে মানে ডিজাস্টার কি বলে, মানে চুরি বলতে একটা সংজ্ঞা থাকে না, মানে ডাকাতি। ওটা চুরি না, আসলে ডাকাতি। না, আমরা যে পরিমাণ হাসাহাসি করছি, এই হাসাহাসির পিছনে অনেক ধরনের আক্ষেপ লুকানো আসলে হ্যাঁ, মানে এটা হচ্ছে এখন আমরা আসলে কি মানে Coping mechanism. কোপিং মেকানিজম এখন আসলে বাট কোপিং মেকানিজম জায়গা। আমি এক জায়গায় হ্যাপি হয়েছি, যদি রামিন ভাই এটাতে একটু স্যাড ফিল করবেন। আই ওয়াজ আ ফ্যান অফ চেকিয়া ইন 2004। হ্যাঁ, 2004 ইউরো অফ। হ্যাঁ, সো সেই চেক রিপাবলিক আবার ওয়ার্ল্ড কাপে আসছে। আম ভেরি হ্যাপি অ্যাবাউট, যদিও এই দলটার খুব একটা ভালো করার কথা না আলটিমেটলি, বিকজ মাইকেল লাড্রপ, ব্রায়ান লাড্রপ 92 ডেনমার্ক, দে হ্যাড দেয়ার মোমেন্ট ইন ইউরো 2000, মানে ওটা আমি দেখছি 2021 দে হ্যাড দেয়ার মোমেন্ট। মানে স্কটল্যান্ডের সাথে হারলে আলটিমেটলি আপনার কিছু করার নাই, বাট স্কটল্যান্ড জিতছে, সেটাও আমার একটা মানে বড় ভালো লাগার জায়গা। সেই জায়গায় পরে আসতেছে। বাট বসনিয়ার যাওয়াটা, মানে বসনিয়া নিয়ে আসলে কথা বলা উচিত। বসনিয়ার মতো একটা দেশ, যারা মানে আপনি কখনো চিন্তাও করবেন না যে বসনিয়াকে আপনি ওয়ার্ল্ড কাপে এরকম স্টেজে ইতালিকে হারায় দিয়ে, সেটা হোক তাদের ঘরের মাঠে, এরকম সার্কামস্ট্যান্সেসে বসনিয়া তারা উঠে গেছে। আই মিন বসনিয়ান ফুটবলের জন্য এটা বড়, বিশাল বড় একটা ব্যাপার। জেকোর জন্য জেকো আমার খুব পছন্দের একজন প্লেয়ার, বিশেষ করে যখন সিটিতে খেলতো ভালো লাগতো, ইন্টারে যাওয়া পর্যন্ত মানে মনে ছিল যে মানে শেষটা একটু সুন্দর করুক, কিন্তু তাই বলে আমার বিপক্ষে সেটা আসলে মানতে পারতে তো শেষটা তো সুন্দর, তো লেভানডস্কিরও হচ্ছে না। এটার জন্য তো জেকোর আলাপে খারাপ লাগছে যে আচ্ছা, ওরা আমি শেষ করেন। সুইডেনের মানে আমি চাইতেছিলামই না যে সুইডেন ম্যাচটা যেহেতু আমি যখনই বুঝছি যে ফাইনালটা সুইডেনে হবে, তখন আমি নিশ্চিত ছিলাম যে সুইডেনই মানে কোয়ালিফাই করবে। তাও মানে মানে পোল্যান্ডের বিপক্ষে মানে ভালো লাগতেছিল না। আমার তখন থেকে মানে এই উয়েফার এই সিস্টেমটার উপর রাগ করতেছিল যে এমন কেন, তো তুমি নির্দিষ্ট কিছু উইক টিমেরা উঠাই দিলা ওয়ার্ল্ড কাপে হোম অ্যাডভান্টেজ দিয়া, তাই না? মানে যত যাই বল, পোল্যান্ডের সাথে আমি মোটামুটি নিশ্চিত যে ওরা যদি নিউট্রাল ভেন্যুতে খেলতো, পোল্যান্ড জিততো ম্যাচটা।
সেটা তো একইভাবে আপনার ডেনমার্কের ডেনমার্কের ক্ষেত্রে ক্ষেত্রে সেটাই। বা ইতালির জন্য প্রযোজ্য আলটিমেটলি। সো দিস ইজ দ্য বিউটি অর দ্য স্যাডনেস অর দ্য আগলিনেস অফ দ্য ওয়ার্ল্ড কাপ, যেটা যেভাবেই দেখেন। কিন্তু আলটিমেটলি একটা সিন্ডারেলা স্টোরি তো আমরা ইরাকের ক্ষেত্রে বলতেই পারি। ইরাক যেটা করলো মানে আনপ্রেসিডেন্টেড, এরকম একটা ফিট, এরকম একটা স্ট্রাগলের পর এত বছর পর ওয়ার্ল্ড কাপে খেলা, দুর্দান্ত একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ মানে 40 বছর 86 40 এর পরে 40 বছর। এবং ওই যে আমরা যেটা বলছিলাম যে এশিয়ান কোয়ালিফায়ারের যে সিস্টেমটা, আপনাকে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড, ফিফথ রাউন্ড, তারপর আবার যদি না হয় আবার তখন ইন্টার কোয়ালিফায়ার। এবং যেটা হচ্ছে যে আপনি একই টিমের সাথে যে খেলেছেন, ওর সাথে আবার পরের রাউন্ডে গিয়ে আপনি খেলছেন, মানে এত টায়ারিং একটা জার্নি। এবং সেই জার্নিটাতে আপনার ওই কি বলে আপনার কম্পোজারটা ধরে রাখা, আপনার ফোকাসটা ঠিক রাখাটা অনেক কঠিন। এবং এরপরে আবার হচ্ছে যে মধ্যপ্রাচ্যের সংকট সব কিছু মিলায় আপনাকে আবার যেতে হলো হচ্ছে মেক্সিকোতে খেলার জন্য। সো মানে ওই মেক্সিকোটা কাইন্ড অফ বলিভিয়ার জন্য কাইন্ড অফ হয়তো ওরা হোম অ্যাডভান্টেজ মূলত পাওয়ার কথা, লাইক ল্যাটিন টিম। সেই জায়গায় ইরাক গিয়ে, এবং ইরাক যেটা করেছে আমার ওটা ভালো লেগেছে, যে ম্যাচটা খেলেছে, পুরো খেলা দেখতে পারেনি, হাইলাইটস দেখেছি, যে ওরা কার্যকর ফুটবলটা খেলেছে। আসলে কার্যকর ফুটবলই, কারণ এক লেগের খেলা আপনার খুব বেশি কিছু করার নাই, এবং ওরা বাড়তি কিছু চেষ্টাও করে নাই। গোল করেছে, এগিয়ে গেছে, গোল হজম করেছে, এরপর আর একটা গোল দিয়েছে, এবং বাকি 30-40 মিনিট যেটা ছিল তারা ওরা ডিফেন্ড করার চেষ্টা করেছে। সো এটা একটা মানে এশিয়ার আর একটা টিম গেল, এটা একটা বড় ব্যাপার। এবং 40 বছর পর ওয়ার্ল্ড কাপে যাওয়া, মানে 40 বছর বিশাল ব্যাপার। লাস্ট টাইম ওয়ার্ল্ড কাপে গিয়েছিল 86-এ, কোনো ম্যাচ জিততে পারে নাই। এখন এইবারের যে ওয়ার্ল্ড কাপ, 48 দলের ওয়ার্ল্ড কাপ, সো সিন্ডারেলা স্টোরিটা আরেকটু ডেভেলপ করার সুযোগ থাকবে, যে একটা দুইটা ম্যাচ জিতে আরও এগিয়ে যাওয়া। রামিন ভাই তো যেহেতু আবার ডার্ক হর্সের কথা বললেন, সো আমরা আসল খেলাতেই চলে যাই। একটু হালকা প্রেডিকশন না করলে হচ্ছে না। আমরা 12টা গ্রুপ পেয়ে গেছি, 12টা গ্রুপের মধ্যে 48টা দল। একদম খুব সিম্পল হিসাবে কয়েকটা জায়গা থেকে আলাপ দিব, কারা আউট অ্যান্ড আউট ফেভারিট। আপনারা আপনাদের ইচ্ছা মতো দল কয়টা বলতে পারেন। তার মধ্যে ডার্ক হর্স কাদেরকে দেখতেছেন, কারা হচ্ছে একটু ডিসঅ্যাপয়েন্টিং করতে পারে, ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট দেখাইতে পারে, কারা কারা গোল্ডেন বুটে আগে থাকবে, এবং কারা আলটিমেটলি বেস্ট প্রাইজ মানে ওয়ার্ল্ড কাপ জেতার সবচেয়ে কাছাকাছি ফাইনালিস্ট হতে পারে, বা আপনারা চ্যাম্পিয়নও বলতে পারেন। প্রথমে সাবির ভাই শুরু করেন। রামিন ভাই শুরু করবে। রামিন ভাই শুরু করেন। আচ্ছা, আমার কাছে এবছর ফেভারিট তো আমার না, মানে সম্ভবত আপনারটাই বলেন। সবাই ফ্রান্স এবং স্পেন, এই দুইটা দল মোস্ট ফেভারিট। হ্যাঁ, এরপরে ব্রাজিল আসলে নেইমারকে নিয়ে আসবে কি নেইমারকে নিয়ে আসবে? আপনার কি মনে হয় নেইমারকে কি নিয়ে আসা উচিত? অবশ্যই, কারণ মানে কি বলে ন্যাশনাল টিমের নেইমার আর বাইরের যে কোনো জায়গার নেইমার অনেক পার্থক্য আছে। ন্যাশনাল টিমে নেইমারের আমি এই পর্যন্ত কোনো খেলা দেখি নাই যে ও বাজে খেলছে। ন্যাশনাল টিমে ও ডিফারেন্ট। আর ওই কি বলে মেইন প্লেয়ার ওদের ভিনি, ও ক্লাবের প্লেয়ার, ও ন্যাশনাল টিমের প্লেয়ার না। তো এইখানে একটা ব্যাপার থাকে। সুন্দর অ্যাসিস্ট করছে। না, আমি তো বলি না সে মানে খুব খারাপ খেলা, মানে ওই ক্লাব লেভেলে যেটা খেলে সেটা ন্যাশনাল টিমে দিতে পারে না। মানে ওই মাঝে মাঝে খেলবে, মাঝে মাঝে খেলবে না। ওই বাংলাদেশের সাদুদ্দিনের মতো, কোনোদিন ভালো খেলবে, কোনোদিন খেলবে না। সাদুদ্দিন এই ক্যাম্পেইনে ভালো খেলছে অনেস্টলি, খেলছে, কিন্তু আবার কোনো একদিন এমন ডিজাস্টার করবে যে ওর শুধুমাত্র অর্জনই ম্যাচ হারছি, ব্যাপারটা হয়েছে ওইখানে। তা এখন ব্রাজিলকে আমি অবশ্যই মানে টপে রাখতাম, যদি নাকি নেইমার নিয়ে আসে, তা আমার ধারণা ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। নেইমার আসলে ব্রাজিল চ্যাম্পিয়ন, নেইমার আসলে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে আমার ধারণা। আর ফ্রান্স আসলে মানে কি বলে টপ ফেভারিট হইলো ওদের, আমার কাছে মনে হচ্ছে সেমিফাইনাল। আর আর্জেন্টিনার ব্যাপারটা এবার আসলে বলা যেতেছে না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে মানে যে টিম আছে চ্যাম্পিয়ন হওয়ার মতন, লাস্ট টাইম তোর চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু মানে মানে মনে হচ্ছে যে আত্মতুষ্টিতে ভুগতেছে কিনা। যেমন লাস্ট যে ম্যাচটা ছিল মানে গতকালের আগের ম্যাচটা মরিতানিয়ার সাথে, তো ওটা তো মানে কি বলে মানে বাংলাদেশ লেভেলের খেলা দিচ্ছে আর কি। তো এমিলিয়ানো তো বলছেই এরপরে যে এরকম খেললে খবর আছে, সেটাই। তো সেই ক্ষেত্রে মানে তবে একটা ব্যাপার আর কি, যে মানে আমার কাছে মনে হয় যে ওভারঅল যে যেভাবে নাকি ফেভারিট বলুক যাই বলুক, বেস্ট টিম যদি চিন্তা করি, আমার কাছে মনে হচ্ছে বেস্ট টিম পর্তুগাল। হ্যাঁ, বেস্ট পর্তুগালের মানে আমি মানে ওদের রোনালদোকে সহ না, রোনালদোকে ছাড়া রোনালদো বেটার হয় যদি ও মানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে শেষে খেলে, বাট রোনালদো কিন্তু মানে সামহাউ লাস্ট ওয়ার্ল্ড কাপের চাইতে এই ওয়ার্ল্ড কাপের ওর মানে কি বলে ফর্মটা ভালো। লাস্ট ওয়ার্ল্ড কাপের আগে যেসব ঘটনা ঘটছে নানা কারণে মানে ওর ফোকাসটাই ছিল না, আর খেলছেও খুব বাজে। কিন্তু আমার কাছে মনে হয় না যে এই ওয়ার্ল্ড কাপে ও এত বাজে খেলবে। আমার কাছে মনে হচ্ছে কম্পেয়ারলি গতবারের চেতে অনেক ভালো খেলবে, এবং শুরুর একাদশে রাখা যেতে পারে, তবে খুব বেশি ভালো হয় যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর পরিবর্তে যে খেলবে রামোস, মানে ওরও খুব একটা ফর্ম নাই। মানে ও
ওই লেভেলে খেলতে পারতেছে না, কিন্তু প্রলিফিক স্ট্রাইকার না, যদিও লাস্ট ওয়ার্ল্ড কাপে হ্যাটট্রিক আছে, Hat-trick আছে, টিএসসি তে থাকবেন কিনা জানি না, কিন্তু কিন্তু এই একটা পজিশনে মানে একটু মানে বাকিগুলি তো সব দিক থেকে আমার মানে বিশেষ করে উইং এর খেলা তো আমার মানে দুই পাশে নুনো মেন্ডেস আছে, এ পাশে আছে কি লেয়াও আহ, ফালেও আবার কনসেসাও আছে। ক্যান্সেলও আছে, মানে ভিতিনহা মাঝে মানে নেভেস, মানে কি বলবো, মানে এই টিম মানে রাফায়েল এই লিয়াও ডেপথে হারায় যাচ্ছে রাহুল ভাই মানে ডেপথের মধ্যে। মানে এই টিমটা আমার কাছে খুবই পছন্দ। তো এই 3-4টা টিমের ভিতরে থাকার কথা। তবে ওই যে আমি মানে ব্যক্তিগতভাবে আমি চাই এটা হচ্ছে ব্রাজিল, মানে আমার এটা চাওয়া নেইমারকে সহ, আর নেইমার যদি না খেলে তো আমি চাইবো ব্রাজিল ফার্স্ট রাউন্ডে যেতে বাধ্য হয়। আমি একটু বললেন না আমারটা, রামিন ভাই যদি বলতেছে, রামিন ভাই হচ্ছে ইতালি না থাকা গতবার হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করছে, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। এবার রামিন ভাই এখন তো যেটুকু বুঝলাম যে ব্রাজিল সাপোর্ট support করতেছে, নেইমার সহ নেইমার সহ ব্রাজিল সাপোর্ট করতেছে। হ্যাঁ, নেইমার আসলে ব্রাজিল। রামিন ভাই আবার ব্রাজিলকে জিতাই দিবেন কিনা আমি এটাই ভাবতেছি। খুব বেশি ডিফারেন্স নাই আসলে। ফ্রান্স লাস্ট 7টা ওয়ার্ল্ড কাপের 4টাতে ফাইনাল খেলছে, 2টাতে চ্যাম্পিয়ন। ফ্রান্স অবভিয়াসলি যেই টিম আসলে যেই ডেপথ, লাস্ট 2টা মানে ফ্রেন্ডলি ম্যাচে মানে ডিফারেন্ট 2টা টিম খেলাইছে, এবং তারপরে মনে হয়েছে যে আরে ও তো নাই, তাও আবার ও তো কলম্বিয়ার নাই। সঙ্গে। হ্যাঁ তাও, এবং কলম্বিয়ার সঙ্গে ম্যাচটায় তারপরে মনে হয়েছে একটা কথাই আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, আমার কাছে এইটাই মনে হইতেছে ওদের ক্ষেত্রে। 2002 সালের গল্প আমি তোমাদের বলছিলাম যে মানে এত স্টার নিয়ে আসছে, তখন আমি কিন্তু একটা বাজি ধরছিলাম যে এটা ফার্স্ট রাউন্ডে বাদ পড়বে, সেই বাজি এখনো জিতছে। এইবারও ইয়া কিন্তু অবস্থা। ভালো লেগে যায়, হ্যাঁ, প্রেডিকশন কিন্তু ভালো লেগে prediction যাচ্ছে, লেগে দেখা যাক। তাহলে এখন কথা হচ্ছে যে স্পেন, ফ্রান্স, পর্তুগাল, ইম্প্যাক্ট সাব রোনালদো এবং হচ্ছে নেইমার সহ ব্রাজিল যদি থাকে তাহলে তো ব্রাজিল জিতেছে। যদি রোনালদো মানে ফার্স্ট হাফ থেকেই খেলে, নেইমার যদি না থাকে, তাইলে কে ফেভারিট এবার আপনি বলেন, তাইলে তারই আমরা চ্যাম্পিয়ন হিসেবে একটা আলাদা করে একটু মর্যাদা এক্ষেত্রে দিই, বলেন। স্পেনের আগানো স্পেন। মানে স্পেন একটু বেশি। ঠিক আছে এবার আমার খুব বেশি ডিফারেন্স লাইক ফ্রান্স, পর্তুগাল, ব্রাজিল, আর কি বললাম স্পেন, আর হচ্ছে আর্জেন্টিনা। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়া যায় কত টাফ এটা তো আসলে আমরা জানি, মানে 34, 38 আর বোধহয় 58, 62 58-60 লাস্ট টাইম হচ্ছে 62-তে মাঝখানে ইংল্যান্ড হলো, তারপর আবার ব্রাজিল। ব্রাজিল। হ্যাঁ এখন হচ্ছে যে মানে আর্জেন্টিনা অ্যাজ আর্জেন্টাইন ফ্যান আর কি, মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ সব কিছু মিলে ফরওয়ার্ড লাইন ভালো, মিডফিল্ড ভালো, কিন্তু ওই যে দুই যে মানে Full ডিফেন্সের দুই, হ্যাঁ ফুল ব্যাক। ফুল ব্যাক, এই সমস্যার সমাধান কবে হবে আসলে জানি না, আদৌ হবে কিনা কখনো। কোনো এই 4 বছরে মানে যেটা সবচেয়ে ইয়া লাগে যে 4 বছরে আসলে খুব বেশি রিপ্লেসমেন্ট তৈরি হয় নাই। মানে আপনার টিম কিন্তু ক্লাব ফুটবলে আমরা যেটা দেখি, ধরেন আপনি ক্লাব ফুটবলে এবার ট্রেবল জিতছেন বা 5টা শিরোপা 6টাই জিতে গেছেন, তারপরে কিন্তু ক্লাবগুলো 2-1টা প্লেয়ার কিন্তু চেঞ্জ করে, পরিবর্তন করে, কারণ হচ্ছে যে ওটা দরকার আপনার। কারণ ফুটবল সবাই আপনার এখন তো ভিডিও অ্যানালাইসিসের যুগ, সবাই আপনাকে দেখে বুঝে ফেলবে যে আপনার ওকে এইটা আমি এই একটা ছোট হয়তো একটা টুইক করলেই আপনার পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে যেতে পারে। সো ওই জায়গাটা এখন ওই যে দ্য ম্যাজিক ম্যান আছে, সেই জন্য আর কি, যদি ম্যাজিক ম্যান আবার কোনো ম্যাজিক দেখায়। এর বাইরে যদি মানে ওইভাবে চিন্তা করি, পর্তুগাল মানে খুবই রাইভাল, কিন্তু কথা হচ্ছে যে পর্তুগালের টিমটা অ্যামেজিং, এবং যদি নতুন চ্যাম্পিয়নের কথা চিন্তা করি যে স্পেনের পরে একটা নতুন চ্যাম্পিয়ন যদি আসে, অবভিয়াসলি পর্তুগাল। আর স্পেন, হ্যাঁ স্পেনের প্রতি পার্সোনালি একটা ভালো লাগা আছে। সো টিমও ভালো, অনেক ডেপথ আছে। আমার মনে হয় 5টাই, তাই না? আমরা তো বললাম আনন্দ, তোমার কি মনে হয় আর কি? আমার খুব একটা পার্থক্য হওয়ার কথা না আপনাদের থেকে, বরং যারা শুনবেন আমাদের এই পডকাস্টটা বা যারা দেখবেন তারাই বরং হতাশ হবেন, কারণ আর্জেন্টিনার নাম আমি ওখানে নিব না। আমার ফেভারিট স্পেন, ফ্রান্স, সিরিয়ালি বলছি, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, ব্রাজিল আমি দেখি না নেইমার খেলবে, আমার মনে হচ্ছে না নেইমার থাকবে। আমার কাছে মনে হচ্ছে না। পর্তুগালে রোনালদোর ইম্প্যাক্টটা শুরু থেকেই থাকবে আমার ধারণা। স্পেন ফ্রান্সের একটা সেমিফাইনাল ম্যাচ হতে পারে মনে হয়, সেটা হলে স্পেন ফাইনালে যাবে। ওই দিক থেকে ব্রাজিল পর্তুগাল যদি হয় তাহলে ব্রাজিল ফাইনালে চলে যেতে পারে। আমি জানি না, পাথওয়ে মিলানোর এখনও ওই সুযোগ হয় নাই। তবে আর্জেন্টিনা পর্তুগালের একটা কোয়ার্টার ফাইনাল হওয়ার কথা, আর্জেন্টিনা পর্তুগালের কোয়ার্টার ফাইনাল হওয়ার কথা, আর্জেন্টিনা উরুগুয়ের একটা রাউন্ড অফ 16 ম্যাচ হওয়ার কথা। ফেদে ভালভের্দে যেরকম ফর্মে আছেন, আমার মনে হয় আর্জেন্টিনাকে মোক্ষম জবাব বা মোক্ষম প্রতিরোধ করে দেওয়া তার পক্ষে সম্ভব। যদিও আর্জেন্টিনা সেখানে পার করে যায়, আর্জেন্টিনা পার করে যাবে উরুগুয়ের পক্ষে, কিন্তু এই পর্তুগালের সঙ্গে খেলাটা উড বি ভেরি ডিফিকাল্ট। আমি বলছি না যে আর্জেন্টিনা হেরে যাবে, কিন্তু আমি এই ম্যাচে অন্তত পর্তুগালকে এখন ফেভারিট হিসেবে দেখছি। স্পেন হচ্ছে আমার আউট অ্যান্ড আউট ফেভারিটস, কিন্তু আলটিমেটলি ডার্ক হর্স নামে তো আমরা একটা তকমা দেই। আলটিমেটলি এই ডার্ক হর্স তকমায় কারা মানে অন্যের যাত্রা ভঙ্গ করার জন্য এবার বসে আছে বলে মনে হয়? আই গেস মরক্কো আবারও, গতবার হচ্ছে মরক্কো ভাঙলো পর্তুগাল। তারপরে মরক্কো হচ্ছে কি স্পেন কার কাছে হারলো? স্পেন হারলো জাপানের কাছে। আচ্ছা মরক্কো, এবং বিকজ অফ দেয়ার ফর্ম কলম্বিয়া এবং দ্য প্লেয়ার দে হ্যাভ। সো কলম্বিয়া এবং হচ্ছে যে ইকুয়েডরকেও এখন মনে হচ্ছে যে লাইক, আমি ইকুয়েডরটা মনে হচ্ছে যে যেহেতু মানে ফিজিক্যাল, মানে যেহেতু খেলাটা হচ্ছে সাউথ আমেরিকায়,
মানে ইউরোপের বাইরে খেলা হইলে একটু ডিফারেন্ট একটা ফ্লেভার থাকে সবসময় মনে হয় আমার কাছে, সেটা এশিয়ায় হোক আফ্রিকায় হোক। সো আমার মনে হয় ইকুয়েডর একটা ভালো চান্সেস। আর এর বাইরে যেটা কথা বলা হচ্ছে নরওয়ে, মানে আর্লিং হালান্ড, এবং বিকজ যেহেতু ইতালিকে পার করে চলে এসেছে, সো লাইক কলম্বিয়া, ইকুয়েডর, নরওয়ে অ্যান্ড মরক্কো। রামিন ভাই কি কিছু অ্যাড করবেন সাবির ভাই? না মোটামুটি ইকুয়েডর এবং মরক্কোই আমার মানে কাছে, মরক্কোকে তো আমি তো মোটামুটি সেমিফাইনাল এবারও মানে আশা করি। মানে লাস্ট যদিও নাকি ওই কি বলে একটা ম্যাচই দেখছি, মানে কিছুদিন আগে ওই যে কি সেনেগালের সাথে হারলো, মানে ওই একটা ম্যাচ দেখলাম যে একটু মানে ওই মরক্কোর মতো খেলে নেই। তাছাড়া তো মোটামুটি ভালোই খেলতেছে, আমার কাছে মনে হচ্ছে এবারও মরক্কো সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে। আর যদি মানে আমি তো চাই, মানে এটা হলো চাওয়া, এটা আফ্রিকান দেশ এবার একটু কিছু করে দেখ না, এটা অবশ্যই একটা চাওয়া থাকতেই পারে। আমি ফিল করি যে সেনেগাল যে গ্রুপে পড়ে গেছে, সেনেগালের পক্ষেও এই গ্রুপ থেকে সেকেন্ড হয়ে উতরে যাওয়া সম্ভব ইন এনি কেস। যদি ধরেন এর্লিং হল্যান্ড যদি একটা ইনজুরিতে পড়ে যান, আমার মনে হয় না এই নরওয়ে টিমের সেটাকে ট্যাকল করার মতো অবস্থা হবে। স্ট্র্যান লার্সেন কিংবা ওইদিকে আরেকজন যে ফরওয়ার্ড আছেন, নামটা এই মতো মনে, আন্তোনিও নুসা আছেন, তাদের পক্ষে আমার মনে হয় না পসিবল এই দলটাকে পরবর্তীতে স্টিয়ার ফরওয়ার্ড করা। সেনেগালের পক্ষে এটা সরলত আছেন, সরলত মানে ক্লাসিক নাম্বার 9 বেসিক্যালি। এবং সেনেগালের তো কোচও বরখাস্ত করা হলো অত আদকে মাঝখানে। তো সরি, ঘানার কোচ, সরি সেনেগাল না, ঘানা হচ্ছে ওয়ার্ল্ড কাপে আছে, সেনেগাল তো আছেই। আমার কাছে সেনেগালকে আমি ধরে রাখছি, মানে আমার কাছে তারাই আফকন চ্যাম্পিয়ন্স, যদিও এখনও কাগজে কলমে হচ্ছে মরক্কো চ্যাম্পিয়ন। কিন্তু সেনেগাল এর ভালো সুযোগ আছে গ্রুপে সেকেন্ড হওয়ার। সো গ্রুপে সেকেন্ড হলে সেক্ষেত্রে নরওয়েকে পিছিয়ে পড়তে হবে আলটিমেটলি। জাস্ট একটু অ্যাড করি, এই টপিকটাতেই মনে হচ্ছিল যে 2006 যে আপনি বলছিলেন যে চেক রিপাবলিক 2004 2006, লাইক পাভেল নেদভেদ, পোবোরস্কি, ইয়ান কোলার, মিলান বারোস, দুর্দান্ত টিম। এবং তখন হচ্ছে বোধহয় ওরা র্যাঙ্কিংয়ে সেকেন্ড অর থার্ড, সেকেন্ডে ছিল। এবং সুপার কম্পিউটারের একটা গবেষণা ছিল যে চেক রিপাবলিক এবার চ্যাম্পিয়ন হবে। সো ওই জন্য মনে, এবং প্রথম ম্যাচে ওরা ইউএসএ-কে 3-0 গোলে হারায় দেয়। রসিস্কি 2টা গোল করছিল, একটা খুব লং রেঞ্জার ছিল আমার মনে আছে। তো ওই ম্যাচের পরে ও একটু হাইপ তৈরি হয়েছিল যে আচ্ছা এরকম বোধহয় মিলেই যাবে। এরপর যেটা হলো, ওদের যে ওই যে 6'7" স্ট্রাইকার ইয়ান কোলার ইনজুর্ড হয়ে গেল, মানে ওদের মেইন ম্যান। মিলান বারোস মেবি ইনজুরি নিয়ে খেলছিল। হ্যাঁ, সো ইয়ান কোলার না থাকার কারণে ওইটা আর পূরণ করতে পারলো না বারোস, ওরা কিন্তু ফার্স্ট রাউন্ডে বাদ। ওই যে আপনার কথা শুনে এখন এটাই মনে হলো যে লাইক হালান্ড যদি না থাকে, এবং ওই গ্রুপ থেকে তখন হচ্ছে ঘানা গেছিল, ইতালি ঘানা, যদিও মনে হচ্ছিল যে চেক রিপাবলিক অনেক দূর যাবে। সো আপনার কথা শুনে ওইটাই মনে হলো যে লাইক এরকম যদি মানে না করুক, এটা চাই না, হালান্ড ওয়ার্ল্ড কাপে যাচ্ছে, আমি চাই না যে এরকম কোনো কিছু হোক, বাট যদি এরকম কিছু হয় দেন সেনেগালের আসলেই একটা ভালো চান্স আছে। সেনেগাল হ্যাজ আ গুড চান্স, মানে এই গ্রুপ থেকে এবং পরবর্তীতে যে গন্ডগোল আরেকটা ব্যাপার হচ্ছে একটা গ্রুপ থেকে 3টা দল ওঠার তো একটা সুযোগ আছে। ও হ্যাঁ, সেটাও তো আছে, কিন্তু সেটা হচ্ছে আপনার পরবর্তীতে আপনি যে কার সঙ্গে ফেস করছেন সেটার একটা ওই রিপারকাশন বা ঝামেলা তৈরি হয়। আমার মনে হয় আর্জেন্টিনার জন্য আরেকটা চাপ হচ্ছে আলজেরিয়াকে ফেস করা, ইন দ্যাট কেস যে আর্জেন্টিনা যতবারই চ্যাম্পিয়ন হয়ে শেষ করেছে তার পরবর্তীতে ফার্স্ট রাউন্ড প্রথম ম্যাচে তারা হারে, ক্যামেরুনের কাছেও হেরেছে, বেলজিয়ামের কাছেও হেরেছে। সো এইবার আলজেরিয়া, সো এটা আর্জেন্টিনার একটা চাপ। এবং আলজেরিয়া, রামিনের সাথে আলোচনা করছিলাম, আলজেরিয়া টিমটা বেশ ভালো। আমি ফার্স্ট আরে আলজেরিয়া না, পরে ইব্রাহিম মাযা ইজ ভেরি, হ্যাঁ ইব্রাহিম মাযা খুবই ভালো প্লেয়ার। আমার ওর খেলা আমি যে কয়েকটা ম্যাচ দেখছি আমার খুবই ভালো লাগছে। সো আরো 2-3 জন প্লেয়ার আছে, মানে ওদেরকে এত হালকাভাবে নেওয়ার আসলে সুযোগ নেই। সো আফকন থেকে আমার মনে হয় এই দুইটা দল, আমি জাপানকে আবারও জাপান অ্যাজ লাইক ডার্ক হর্সেস, হয়তো তারা মানে যেতে পারবে হয়তো কিছু দূর, কিন্তু কিছু মানে যতদিন থাকবে ততদিন ওরা হচ্ছে গন্ডগোল পাকায় যাবে। বেলজিয়ামকে আমার মনে হচ্ছে কেন জানি দুই একটা ঘটনা ঘটাতে পারে, এবং আমার ধারণা নাই এই জন্যই স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের একটা ম্যাচ হওয়ার চান্স আছে। যদি স্কটল্যান্ড থার্ড হয়ে শেষ করে, ওদিক থেকে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়ে যায়, ইংল্যান্ড স্কটল্যান্ডের কাছে বাদ পড়বে। এটা আমি চাই এবং ইংল্যান্ডের কিছুই অ্যাচিভ করা হবে না। থমাস তুখেল হচ্ছে বিদায় নেবেন খুব শীঘ্রই। জাস্ট এইটাই মনে হচ্ছিল যে লাস্ট মানে ইংল্যান্ডের ধরেন যে মানে লাস্ট কয়েকটা টুর্নামেন্টের যে ওদের ক্যাম্পেইন, কোয়ালিফাইং ক্যাম্পেইনে থাকে লাইক 10 আউট অফ 10, 30টা-40টা করে গোল করতেছে। তো লাস্ট 2টা ম্যাচের একটা হারলো, একটা ড্র করলো ইংল্যান্ড। তো তখনই মনে হয়েছে যে ওয়ার্ল্ড কাপটাও আসতেছে আর ইংল্যান্ডও তার ফর্মে ফিরতেছে। মানে তার ফর্মটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে গিয়ে আমি কিছু করতে পারবো না, আর এরকম একটা ফর্ম মনে হচ্ছে। কিন্তু বেশিরভাগই এখন অফ ফর্মে। ওদের মেইন বুকো সাকা তো আমি মনে হচ্ছে মানে অনেকদিন যাবতীয় গোল টোল পায় না, বা পাইলেও 2-1টা হয়তো মাঝে পাইছে, আবার গ্যাপ। আর হচ্ছে হ্যারি কেন, তো আপনি সেম হ্যারি কেনকে বাদ দিয়ে দেন দল। হ্যারি কেন ছাড়াই কিন্তু স্ট্রাগলটা হইলো, যে রিসেন্ট স্ট্রাগল কিন্তু হ্যারি কেনকে ছাড়াই না খেললে এই জায়গাটাই মনে হয় যে ইংল্যান্ডের হচ্ছে ওই ওয়ার্ল্ড কাপে গিয়ে যে ওরা ডুবাবে, ওই ফর্মের জন্য আসলে ওরা রেডি হচ্ছে, আমার এটা মনে হচ্ছে আসলে ইংল্যান্ড। এবার হচ্ছে আসেন গোল্ডেন বুট, 3টা নাম সাবির ভাই। এমবাপে, আবার এমবাপে,
আসলে এত মানে এবার তো ইয়া করতে পারছি না আসলে, এখন আমার ভুলে গেছি যে কার সাথে কার কি খেলা। আর কয়েকদিন পর হচ্ছে আমরা আবার শুরু করতে হবে, হবে। আপাতত just এটা প্রি এমবাপে অবভিয়াসলি, তারপরে হচ্ছে বিকজ অফ দ্য গ্রুপ লাইক না হালান্ডের নাম মাথায় আসছিল, কিন্তু মনে হচ্ছে না ফার্স্ট রাউন্ডে এতটা টাফ, মানে ওর জন্য একটু ইয়া হবে। বরং আর্জেন্টিনার কেউ একজন হইতে পারে হয়তো, আলজেরিয়া অস্ট্রিয়া জর্ডান লাইক আলভারেজ অথবা মানে লাউতারো কনফার্ম এমবাপে আমার কাছে মনে হচ্ছে টপ 3। এমবাপেকে আমিও রাখলাম, রামিফাকে এমবাপেকে তো এমবাপে তো অবশ্যই। গোল্ডেন বুট। এমবাপে একটা জিনিস নিশ্চিত, মানে এই ওয়ার্ল্ড কাপ না হইলেও নেক্সট ওয়ার্ল্ড কাপে 16 গোলের রেকর্ড ভেঙে দিবে। আরে 16 তো অনেক দূরে, তুমি 20 গোল পুরো এখনই তো 12টা। হ্যাঁ অলরেডি 12টা, জাস্ট দুইটা ওয়ার্ল্ড কাপ খেলছে। আর এইবারই তো অনেকগুলো, এবার যদি স্পেন ফ্রান্স যদি ওয়ার্ল্ড কাপ ফাইনাল পর্যন্ত যায় 8টা ম্যাচ, মানে সেমিফাইনাল খেলে থার্ড প্লেসে গেল 8টা ম্যাচ। সো 8টা ম্যাচে আপনার কয়টা গোল লাগে? 5টা গোল লাগে। 5টা গোল লাগে 17টা গোল লাগে, 17টা হয়ে যাবে। আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপেই রেকর্ডটা ভেঙে যেতে পারে। না এমবাপে ছাড়া আমার কাছে মনে হচ্ছে এমবাপে না হলে কোনো ছোটখাটো টিমের কেউ 4-5টা গোল দেবে। এটা তো সবসময় হয়। এনের ভ্যালেন্সিয়া গতবার হচ্ছে প্রায় হ্যাঁ 4টা গোল তো দিয়েই দিল হচ্ছে ফার্স্ট রাউন্ডে থাকা অবস্থায়। আর এরকম ধরেন যদি এডেন জেকেও 3টা গোল দেয়, আমার মনে হয়, এবং তার গ্রুপ দেখেন কানাডা, কাতার, সুইজারল্যান্ড, হইতেও পারে, সমস্যা নাই আর কি। আমি দেখতে পাচ্ছি, আমার জন্য 3টা নাম আমি বলি, আমি হচ্ছে দেখছি কিলিয়ান এমবাপে, আমি দেখতে পাচ্ছি এইখানে সেকেন্ড নামটা আমার মাথায় নেই, একটা আনইউজুয়াল নাম মাথায় আছে, এটা হলেও হতে পারে, সেটা হচ্ছে মিকেল ওয়ারসাবাল। ও আমি এতক্ষণ ধরে কিন্তু এটাই চিন্তা করছি যে স্পেনের তো একটা প্লেয়ার আছে, নামটা কি আমার? ফেরান টরেস মাথায় আসছে, অনেক কিছু মাথায় আসছে, ওয়ারসাবাল আসছিলই না। হ্যাঁ ইয়েস ওয়ারসাবাল হইতে পারে, কারণ ইউ নেভার নো। আরেকটা স্ট্রাইকার, এই যে আমি নিজেই ভুলে গেছি আমি কার কথা মাথায় ভেবে রাখছিলাম, মাথায় আসলে অবশ্যই বলবো। কিলিয়ান এমবাপে আছেন, ওয়ারসাবাল আমার ধারণা এরকম হতে পারে। রোনালদো, আমার মনে হয় রোনালদো গোল্ডেন বুটের রেসে এবার থাকবে, আমার ধারণা রোনালদো মাইট বি ইন দ্য রেস। আর চ্যাম্পিয়ন এবার একদম ডিরেক্টলি বলেন, চ্যাম্পিয়ন একটা ওয়ান নেম বললে তো মানে কোনো মানে ইকুয়েশন ছাড়া ওয়ান নেম স্পেন। এপ্রিল মাসের ইকুয়েশন হচ্ছে এপ্রিল ফুল বানানোর জন্য জাস্ট বলেন আর কি, চ্যাম্পিয়ন স্পেন। আচ্ছা আমারও মানে মন তো চায় আর্জেন্টিনাই আবার চ্যাম্পিয়ন হোক, কিন্তু ধরেন সবকিছু ইকুয়েশন মিলে লাইক স্পেন 3-0 জয়যুক্ত আমার ফেভারিট স্পেন। আপনাদের যারা পডকাস্ট দেখলেন এতক্ষণ তারাও জানাতে পারেন আপনাদের ফেভারিট কি, এবং আমাদের অনেক মতামতের সাথে দ্বিমত হওয়ার অনেক সুযোগ আছে, সেটাও জানাতে পারেন। আমরা আজকে আপাতত অনেক বড় না করি, কারণ এই ওয়ার্ল্ড কাপ জনিত কথাবার্তা নিয়ে আমরা আরও অনেক সামনে মানে সব কথা বলার সুযোগ পাই, এটা কেবল শুরু হলো মাত্র। সো সাবির ভাই, রামিন ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রাত জেগে অনেক অনুতাপ আক্ষেপ নিয়ে খেলা দেখে পডকাস্টে কথা বলতে আসার জন্য। আমার জন্য সেম ব্যাপার, বাট আপনাদের জন্য হচ্ছে দায়িত্বটা যে আপনারা আপনাদের কি ফেভারিটস দেখছেন এবারের ওয়ার্ল্ড কাপে, কারা ডিসঅ্যাপয়েন্ট করতে পারে, কাদেরকে অনেক বেশি দূর পর্যন্ত যেতে দেখছেন ডার্ক হর্সেস, গোল্ডেন বুট রেস, এবং আপনাদের চ্যাম্পিয়ন জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে পিচ পারফেক্টের এই এপিসোডের নিচে। এছাড়া দ্য ডেইলি স্টার যে কোনো সময় আপডেট এবং ভিডিও দেখতে ভিজিট করতে পারেন দ্য ডেইলি স্টার .net এর ওয়েবসাইট, এবং একই সঙ্গে ফলো করে রাখুন ডেইলি স্টারের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টার ইউটিউব চ্যানেলটাও।